কম নয়, বলা নেই কওয়া নেই, দলবল নিয়ে ভেতর ঢুকে পড়েছো। মানা মানে না হুজুর। যুবরাজ ভাই, আমার প্রাণের রাজা, তোমরা এখানে কেন এলে বৈঠকে ঠাকুর? আমরা রাজাকে মানি না, আমরা তোমাকেই রাজা করব। কাকে মানিস নে রে? হ্যাঁ, কাকে রাজা করতে চাস তোরা? পেনলাম হই মহারাজ, আমরা দরবার করতে এসেছি হুজুরের কাছে। এই তোমার সেই বৈরাগীটা না? তুমি সমস্ত প্রজাদের খেপিয়ে তুলেছ। খেপিয়ে বেড়ানোই যে আমার কাজ, নিজে খেপি সবাইকে খেপাই। আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে, আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে। ওরে আকাশ জুড়ে মোহন সুরে কি যে বাজে কোন বাতাসে, আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে। ওরে খেপার দল, গান ধর রে গান ধর, রাজাকে পেয়েছিস, আনন্দ করে নে, আনন্দ করে নে। আমি এতক্ষণ অবাক হয়ে দেখছিলাম তোমাদের স্পর্ধা কত দূর বেড়েছে। ওসব পাগলামো করে আমাকে ভোলাতে পারবে না। মাধবপুরের 2 বছরের খাজনা বাকি পড়েছে, দেবে কিনা? না মহারাজ, দেব না। দেবে না? যা তোমার নয় তা তোমাকে দিই কেমন করে মহারাজ? আমার নয়? আমাদের ক্ষুধার অন্ন তো তোমার নয় মহারাজ। যিনি আমাদের প্রাণ দিয়েছেন এ অন্ন যে তারই, সে তোমাদের দিই কেমন করে? তুমি প্রজাদের খাজনা দিতে বারণ করেছো। হ্যাঁ মহারাজ, আমি তো বারণ করি। ওরা মুখ্য, পেয়াদার ভয় সব দিয়ে দিতে চায়। আমি ওদের থামিয়ে রাখি, বলি পাগল, সব দিলে যে তোরা প্রাণে মরবি, মহারাজকে প্রাণী হত্যার পাপে পাপী করবি। খবরদার খাজনা দিস। তুমি প্রজাদের খাজনা দিতে বারণ করেছো। হ্যাঁ মহারাজ, আমি তো বারণ করি। ওরা মুখ্য, পেয়াদার ভয় সব দিয়ে দিতে চায়। আমি ওদের থামিয়ে রাখি, বলি পাগল, সব দিলে যে তোরা প্রাণে মরবি, মহারাজকে প্রাণী হত্যার পাপে পাপী করবি। খবরদার খাজনা দিস নি। তোমার কপালে অনেক দুঃখ আছে বৈরাগী। কপালের দুঃখ যে আমরা আমাদের বুকে রেখেছি মহারাজ, বেঁচে থাক আমাদের দুঃখ। ইচ্ছে করছে তোমার এই কণ্ঠি শুদ্ধ কণ্ঠাটাকে টিপে ধরে চিরদিনের মতো বাকরোধ করে ছেড়ে দিই। মুখতিয়ার, নজরবন্দি সাল। থাম থাম থাম। আর ঘুরে কাটাতে ফটকে পার করেছি। দেখো না, লোকগুলো শুধু শুধু এসে হই হই করে চলে গেল। মহারাজ তো চোটে আগুন, এ সব দোষ পড়বে উদয়ের ঘাড়ে, এ তোমরা দেখে নিও। মহারাজ, বৌমাকে আমি তার বাপের বাড়ি পাঠাতে চাই। উদয়ের অধঃপতনের মূলে আছেন তিনি। বৌমা কি এখন বাপের বাড়ি যেতে চাইবেন? তার ইচ্ছা মতো কোনো কাজ হবে না। আজই আমাকে জানিয়ে দেবে কখন তিনি যেতে প্রস্তুত হতে পারবেন। আচ্ছা, আমি বৌমাকে জিজ্ঞেস করছি। তুমি সীতার আমার ভাগবতকে মাসোহারা দাও। জি মহারাজ। ভবিষ্যতে আজ যেন তাদের কোন রকম সাহায্য না করা হয়। আমি দোষী, তাদের দণ্ড দিয়ে আপনি আমাকেই দণ্ডিত করেছেন মহারাজ। তাদের হয়ে আমি দণ্ডভোগ করছি। কোনো সাহায্যই তারা পাবে না, এই আমার আদেশ। তুমি যেতে পারো। হ্যাঁ, আর একটা কথা, বৌমাকে আমি তার বাপের বাড়ি পাঠাতে চাই, তিনি যেন প্রস্তুত থাকেন। কেন মা আমাকে বাপের বাড়ি পাঠাতে চাইছেন? অত শত জানি না বাছা, মহারাজ বললেন বৌমাকে বাপের বাড়ি পাঠাতে হবে, তাই তোমায় বলছি তৈরি হয়ে নিতে। কেউ নিতে আসেনি, আমার যাওয়াটা কি ভালো দেখাবে মা? কেন ভালো দেখাবে না? অন্য কোথাও নয়, বাপের বাড়ি। সুরমা কি কোনো অপরাধ করেছে মা? কি জানি বাবা, মহারাজ কি ভেবে কি করেন। আমাকে কষ্ট দেওয়া ছাড়া আর তো কোনো কারণ দেখি না। কেন, সুরমা কি ভিখিরি? যখন খুশি রাখবে, যখন খুশি বিদায় করে দেবে? বেশ, তার যদি রাজবাড়িতে জায়গা না হয় আমাকে বিদায় দাও, আমিও চলে যাই। এখানকার অনেক শান্তিতে থাকবো, সে আমি যেখানেই থাকি না কেন। উদয়, উদয় শোন বাবা, উদয়। আমার কাছে আর জ্বালা। বৌমা যদিও বা বাপের বাড়ি যেতে রাজি হলো, ছেলে বলে বউ চলে গেলে সেও বাড়ি ছেড়ে চলে যাবে। চুপ করেছে রানীমা, চুপ করেছে।
শ্রীপুরের মেয়ে সব এক একটি গুণী, এক সন্ন্যাসী ওদের রাজার গুরু। আমার বড় জায়ের পিসেমশাইয়ের নাতনির বিয়ে হয়েছে শ্রীপুরে, তার কাছেই তো শোনা। আমাদের রূপকিনিও কম গুণীর নয়, টুকটাকে তারও খুব হাত যশ। তোমার সঙ্গে জানাশোনা আছে নাকি? বামি তো রোজ যায় তার বাড়ি। কে? আমাদের বামি? হ্যাঁ গো রানীমা, দাও না একবার তাকে সেখানে পাঠিয়ে, এমন ওষুধ এনে দেবে যে তখনই যুবরাজ বউকে বিষ নজরে দেখবে। তখনই আমার যে নিজের চোখে দেখা রানীমা। মন খারাপ করো না লক্ষ্মীটি, আমি চলে গেলে মহারাজ যদি তোমার সুনজরে দেখেন, তখন তার অনুমতি নিয়ে আমাকে আনিয়ে নিও। তুমি মহারাজকে চেনো না সুরমা, চেনো না। পাষাণের চাইতেও যদি কোনো কঠিন জিনিস থাকে তিনি তাই। নইলে বাপের অধিক যত্নে যে খুড়ো তাকে মানুষ করেছেন তাকে খুন করতে চান? বিভাকে দেখিয়ে দিয়েছি তোমার সব জিনিসপত্র কোথায় রইল। জিনিসপত্র আমার কোনো দরকার নেই। এত দেরি করলি মঙ্গলা দুটো পান আনতে? রানীমার মহলে পান সাজা হচ্ছে বৌরানী, বামি পান সাজছে, বললো এই দুটো এখন নিয়ে যা, পরে পানের ডিবে পাঠিয়ে দিচ্ছি। আমি তো চললাম, আর তোদের যখন তখন পানের জন্য বিরক্ত করবো না। কি মশলা দিয়ে পান সেজেছে রে? কম ঝাঁঝালো ঠিক না? কাঁচা সুপুরি নাকি? মাথাটা কেমন ঘুরছে। একটু জল খান বৌরানী, কেটে যাবে। না রে, বুক কেমন করছে। বৌদি, কি হয়েছে বৌদি? কি জানি কি হলো, তোমার দাদাকে ডাকো দিনা, আমার বুক কেমন করছে। কেন এমন হলো বৌদি? দেরি করো না, শিখে ডাকো তোমার দাদাকে, আমার বুক কেড়ে গেল। তুমি বাধা দিও না মা, আমি সুরমার সঙ্গে যাই। মহারাজের অনুমতি না নিয়ে গেলে তিনি যে রাগ করবেন বাবা। শিখে যাও, বৌদি কেমন করছে। কেন, কি হয়েছে রে? পানের সঙ্গে বিষ খাইয়েছে, বৌদি আর বাঁচবে না। কি অপরাধ করেছিল নিরীহ বাচ্চাটা তোমাদের কাছে? আমি কি রানীমা, বৌমা কি ওষুধ খেয়েছেন? হ্যাঁ, পানের সঙ্গে সেটা দিয়েছি তো। অত কড়া ওষুধ আনবি কেন? কড়া ওষুধ তো চেয়েছিলেন রানীমা, তাই বলে অত কড়া? এই আমার গলার হার নেই, এই রুল ওষুধটা নিয়ে মা, শিগগির নিয়ে আয়। ছোট্ট চলে যা মা। পানের সঙ্গে বিষ খেয়েছেন? আগে মঙ্গলা তো তাই বললে হুজুর। সব পুরো হচ্ছে। আচ্ছা তুই যা। একটু পানি ধরে তো। বৌদি, কথা দাও, তোমার দাদাকে দেখবে। কথা দিচ্ছি বৌদি, কথা দিচ্ছি। আমি এসছি। সুরমা, আমার ঘরের লক্ষ্মী, আমার সব অপরাধ ক্ষমা করো মা। শান্তি হোক, তোমাদের আপদ বালাই দূর হলো মা, শুনলে তো শেষ কথা। শান্তি হোক। এখন তোমাদের রাজবাড়ির শ্রী ফিরে আসুক। আমাকে আর ধরে রাখার চেষ্টা করো না,
মহারাজ যদি আমাকে আটক করবার চেষ্টা করেন, বিষ আমি জোগাড় করতে পারবো। এখানে এসে আজ এই প্রথম শান্তি পেল। বৌদি, আমি বৌমাকে মেরে ফেলেছি মহারাজ, আমাকে শাস্তি দাও। তুমি মেরে ফেলেছো? তার মানে? আমার দুর্বুদ্ধি মহারাজ, যাতে উদয়ের চক্ষুশূল হয় সেই চেষ্টা করতে গিয়েছিলাম। কি এনে খেতে দিল পানের সঙ্গে? কে এনে দিল? কার কাছ থেকে এনে দিল? বামি দাসী রুক্মিণীর কাছ থেকে 2টো বড়ি এনেছিল, বললে পানের সঙ্গে খাইও, ছেলে দুচক্ষে বউকে দেখতে পারবে না। সতীলক্ষ্মী বৌরানীরে বিষ খাইয়ে মারল। এই অত্যাচারের কি কোনো বিচার নেই? কেন থাকবে না? দিল্লির বাদশার কাছে দরখাস্ত করলে তখনই এর বিচার হয়ে যায়। ভাই সব আমাদের পরামর্শ মতো ভগবদ্দা দিল্লি যাবে, নিজের হাতে দরখাস্তখানা বাদশাকে পেশ করবে। দরখাস্ত ভগবদ্দা লিখে এনেছে, তোমরা শোনো। ভগবদ্দা পড়ে শোনো। মহারাজ প্রতাপাদিত্যের অত্যাচার সহ্য করিতে না পারিয়া আমরা বাদশাহ শরণাপন্ন হইতেছি। সম্রাটের সহিত যুদ্ধ করিবার জন্য মহারাজ গত 3 বৎসর অজন্মা হইয়াছে, কর দিতে পারি না, অতিরিক্ত কর দিব কি করিয়া? যুবরাজ উদয়াদিত্য প্রজার পক্ষ লইয়াছেন বলিয়া নির্যাতন ভোগ করিতেছেন। যুবরাজ পত্নী শ্রীপুর রাজার কন্যা সুরমা দেবীকে বিষ দিয়া হত্যা করা হইয়াছে। মহাশক্তিমান দিল্লীশ্বর আমাদের প্রার্থনা, মহারাজ প্রতাপাদিত্যকে সিংহাসনচ্যুত করিয়া তদীয় পুত্র যুবরাজ উদয়াদিত্যকে সিংহাসনে স্থাপন করিয়া যশোহর রাজের প্রজাবৃন্দকে রক্ষা করুন। ইতি যশোহরের নিপীড়িত প্রজাবৃন্দ। ভগবদ্দা, তোমার যাতায়াত আর রাহা খরচার ধরুন এই টঙ্কা তোলা হয়েছে, একটু বুঝে খরচা করো দাদা, আর নিজের হাতে দরখাস্তখানা বাদশার হাতে তুলে দেবে। তার বলতে হবে? আমি নিজে বাদশার হাতে তুলে দেব। দরখাস্তখানা দিল্লির বাদশার হাতে না দিয়ে আমার হাতে দিলে কেন? আমি আর ওদের দলে থাকতে চাইনি মহারাজ। আবার চাকরিতে বহাল হতে চাও? হ্যাঁ মহারাজ। লক্ষ্মণ, এই বেঈমান বেটাকে 50 গা চাবুক লাগে। মহারাজ জানিয়ে যাও। মন্ত্রী, তুমি কি বলতে চাও? যুবরাজ এর মধ্যে নেই মহারাজ। আমারও তাই মনে হয়। কি করতে বলো? এসব ওই মাধবপুরের প্রজাদের কাজ, ওদের সৎ পরামর্শ দেবার লোক নেই। সীতারা আমার সনাতনের মতন লোকের কথায় ওরা নেচে ওঠে। সেই বৈরাগীটাকে ছেড়ে দিলে ওরা শান্ত হবে? আমার তো তাই মনে হয় মহারাজ। বেশ, তাকে ছেড়ে দাও, তার জায়গায় যুবরাজকে আটকে রাখো। সে কি কথা মহারাজ, সদ্য পত্নী শোকে তিনি কাতর। মন্ত্রী, উদয় আমার জ্যেষ্ঠ পুত্র, এ রাজ্যের ভাবী উত্তরাধিকারী, সে আমার স্নেহ ভাজন, কিন্তু সে দুর্বল চিত্ত, মেরুদণ্ডহীন। এইসব চক্রান্তকারীরা তাদের শক্তি বৃদ্ধি করবার জন্য তাকে দলে টানবার চেষ্টা করছে। মূর্খেরা জানে না যে যশোরকে বিপন্ন করবার চেষ্টা যে করবে, আমার হাত থেকে তার নিস্তার নেই। সে আমার পুত্রই হোক আর তিনি পিতৃব্যই হন না।
তুমি বাধা দেবার চেষ্টা করো না। উদয়কে রক্ষা করবার একমাত্র উপায় তাকে নজরবন্দিশালায় আটকে রাখা। তুমি আজই তাকে সেখানে পাঠাবার ব্যবস্থা কর। যুবরাজ না, উদয়। বন্ধু, আজ তুমি মুক্ত। তোমার স্থান আমি নিলাম। মহারাজার আদেশ। দুঃখ করো না ভাই, দুঃখকে যে হাসি মুখে বরণ করে নিতে পারে সেই তো ভাগ্যবান। নিজের জন্য আমি দুঃখ করিনি ঠাকুর, আমার দুঃখ হয় মহারাজার জন্য। ভয় ওর মনে বাসা বেঁধেছে, এক তিল শান্তি নেই। এই অভিশাপ থেকে আমি যেন অব্যাহতি পাই, এই আশীর্বাদই করো ঠাকুর। ঘরে ঠাকুর, বিদায় দাও ভাই, আবার দেখা হবে। দেখা হবে? হবে বই কি, তুমি আর আমি এক পথের পথিক। মহারাজ, মহারাজ, শরবত এনেছি। দেখ মোহন, আমি ওই যশোরের কথাই ভাবছিলাম। আগে প্রতাপাদিত্য লোকটা সাংঘাতিক, ওকে আমি কখনো ক্ষমা করবো না। তাহলে আমার মা জননীকে বা যশোরে ফেলে রেখেছেন কেন? এখানে নিয়ে আসুন তাকে। তুই বলিস কি মোহন, প্রতাপাদিত্যের মেয়েকে ঘরে আনবো আমি? কেন আনবেন না? তিনি আপনার মহিষী, চন্দ্রদ্বীপের রাজলক্ষ্মী, আনবেন না কেন? সে আমি জানি, কিন্তু প্রতাপাদিত্য যদি মেয়েকে না দেয়? না দেয়? কার সাধ্যি? মা জননীকে আমার জোর করে আটকে রাখে? জোর করে ছিনিয়ে নিয়ে আসবো প্রতাপাদিত্যের হাত থেকে, তা তিনি যত বড় রাজাই হন না কেন। না না মোহন, ওইরকম তোমার তুমি করতে যাসনি। তুই বরং যুবরাজের সঙ্গে দেখা করে ওদের মনের ভাবটা জেনে আন, তারপর না হয় আনার ব্যবস্থা করা যাবে। এই যুক্তি মন্দ নয়। তাহলে আজই আমি যাত্রা করি মহারাজ। বিভা, দাদা বস। মহারাজের অনুমতি, এখন থেকে আমি রোজ আসবো সকাল সন্ধ্যে। মহারাজ অনুমতি দিলেন? হ্যাঁ। বেশ, বড় একলা লাগতো বোন, ভালোই করেছিস। কাল থেকে তোমার খাবার নিয়ে আসবো রাজবাড়ি থেকে। কেন রে, এখানে খাবার তো কোনো কষ্ট নেই। সবই তো পড়ে থাকে, আমরা শুনেছি তুমি কিচ্ছু খাও না। মা কত কাঁদতে লাগলে। বেঁচে থাকতে আর ইচ্ছে নেই বোন, কোনো কাজেই। তোর একটা ব্যবস্থা করতে পারলে আমি শান্তিতে যেতে পারতাম তোর বৌদির কাছে। রানী দিদি, আপনার শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে। কে এসেছে? সেই রামমোহন। মোহন? বিভাগে নিতে এসেছে? তা তো জানি না যুবরাজ, রানীমার সঙ্গে গল্প করছি। বিভা, তুই যা বোন। যাবক্ষণ একটু পরে। না না, এখনই যা, আর দেরি করিস না। যদি সুবিধা হয় খবরটা আমাকে পাঠিয়ে দিস। ভগবান বোধহয় মুখ তুলে চাইলেন। তুই যা বোন, যা, দেরি করিস না, যা যা। আমার উপর হুকুম হলো, যা একবার ওখানকার খবর নিয়ে আয়, আর তোর মা জননীরও দেখে আয়। এই যে আমার মা জননী। ভালো আছো মোহন? ভালো আছি মা জননী। যা বলছিলুম রানীমা, গোটা রাজবাড়িটা একবারে আধার হয়ে আছে। এই এতটুকুন বেলা থেকে কোলে পিঠে করে আমার রাজাকে মানুষ করেছি। তেনার মনের দুঃখ আমি যেমনটি জানি তেমনটি আর কেউ জানে না রানীমা। যুবরাজ কোথায় রানীমা? তেনার সাথে পরামর্শ করবার কথা আমাদের মহারাজ বলে দিয়েছেন।
যুবরাজের সঙ্গে দেখা হবে না বাবা মোহন। কেন রানীমা? আমার অদৃষ্ট, মহারাজ তাকে কয়েদ করেছেন। সে কি রানীমা? এ রাজপুরীতে শনির দৃষ্টি পড়েছে বাবা। বিভাকে এখান থেকে পাঠাতে পারলে আমিও নিশ্চিন্তি হই। তুমি জামাইকে বলো যত তাড়াতাড়ি পারে বিভাকে নিয়ে যাবার ব্যবস্থা যেন করে। মা, আমি আর একটিবার দাদার কাছে যাই, খবরটা দিয়ে আসি। আমি একবার যুবরাজকে প্রণাম করে আসবো রানীমা। না মোহন, আমি ছাড়া আর কারো যা মহারাজার বারণ। তুমি বসো, আমি আসছি। আজ আমি নিশ্চিন্ত হলাম বিভা। সত্যি বলছি বোন, আমার বড় ভয় হয়েছিল রামচন্দ্র বুঝিবার শোধ নেবার জন্য আমাদের সঙ্গে সম্পর্কই তুলে দেয়। এবার তুই এখান থেকে পালিয়ে বাঁচবি। কাঁদছিস কেন রে? এখানে কি সুখে ছিলি বলতো বোন? কেবল দুঃখ, কষ্ট আর দুশ্চিন্তা। যা, রামমোহনকে কি বলগে যা, রামচন্দ্র যত শিগগির পারে যেন তোকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। কথা দাও, দাদাকে দেখবে। আমি নিশ্চিত হলাম। এখন আমার যাওয়া হবে না দাদা। সে কি? আমার জন্য আজ তোমার এত কষ্ট, এত দুঃখ, আর আমি তোমাকে একলা ফেলে রেখে সুখ ঐশ্বর্য ভোগ করতে যাব? তা হয় না দাদা। আমি গিয়ে মোহনকে বলছি এখন আমার যাওয়া হবে না। তুই বাটা আমার নাম করে ভিক্ষে চাইতে গেলি, আর প্রতাপাদিত্যের মেয়ে বললে এখন যাওয়া হবে না। এত বড় অপমান আমাদের বংশে আর কখনো হয়েছে বলতে পারিস? বেরো, বেরো আমার সামনে থেকে, এক্ষুনি বেরো। লগ্নে যাত্রা করেছিলাম মহারাজ। যাত্রা করতে বলেছিল কে রে বাবা তোকে? তখন যে বড় বুক ফুলিয়ে গিয়েছিলি, আর আজ? আমারই অদৃষ্টের দোষ মহারাজ। তোর অদৃষ্টের দোষ আমার কি বেটা? রামচন্দ্র রায়ের অপমান তার বংশের অপমান। আচ্ছা, এর শোধ আমি নেব, তবে আমার নাম রামচন্দ্র রায়। রায়গড় অধিপতি মহারাজা বসন্ত রায় শ্রী শ্রী চরণ কমলেশু। মহারাজ, আপনার বধূ মাতার শতকোটি প্রণাম গ্রহণ করুন। আমি লাজ লজ্জা বিসর্জন দিয়া আপনার শরণাপন্ন হইতেছি। রামচন্দ্র বাবাজি আবার বিবাহ করিবেন লিখিয়াছেন। কাল বিলম্ব না করিয়া বিভাকে চন্দ্রদ্বীপে পাঠাইয়া এই বিবাহ বন্ধ করিতে হইবে। কিন্তু তৎপূর্বে উদয়কে কারামুক্ত করা আবশ্যক, নতুবা বিভা শ্বশুরালয়ে যাইবে না সংকল্প করিয়াছে। তাহার সন্ন্যাসী মূর্তি দেখিবার পূর্বে যে কোনো উপায়ই হোক আমার এই অভিশপ্ত জীবনের অবসান ঘটাইব। নারায়ণ নারায়ণ। যাহা উচিত বিবেচনা হয় করিবেন। ইতি আপনার ভাগ্যহীনা বধূ মাতা। সীতারাম। মহারাজ, উদয় আমার দাদু কারাগারে? হ্যাঁ মহারাজ। অবিলম্বে তাকে উদ্ধার করতে হবে, যে কোনো উপায়। আপনি হুকুম করুন মহারাজ, আমরা যুবরাজকে কারাগারের বাইরে নিয়ে আসি। পারবে? পারবে সীতারাম? পারবো মহারাজ। আপনি ঘর খালি মাথায় নৌকর পেতে বসে থাকবেন, আমরা যুবরাজকে আপনার কাছে পৌঁছে দেবো। নতুন দাস, নতুন দাস, নতুন দাস, দাদা, 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 নতুন দাস, দাদা, 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 আমার দাদা, জানেন না রানীতি? আমার দাদা। রানীতি যুবরাজকে নিয়ে যাওয়ার জন্য আমরাই আগুন লাগিয়েছি। আমরা ভয় রানীতি, আমি এখান থেকে ভয় চলেছিলাম। কোনো ভয় নেই রানীতি। উপরে উঠে যা, যুবরাজকে নিয়ে ভাগ যা, সেখানে আমার ঠিক আছে। এখন খাপ ঢুকে পড়বে, কিন্তু আমি যে বন্দি, তাই আগুনে পুড়ে মরতে হবে।
এই নৌকায় উঠুন যুবরাজ। কে আছে নৌকায়? দেখতেই পাবেন। দাদু, আমার দাদু। তুমি এখানে? তোকে চুরি করে নিয়ে যেতে এসেছি। ও, তুমি তাহলে এইসব কাণ্ড করিয়েছো? হ্যাঁ দাদু, এছাড়া তোকে উদ্ধার করবার আর কোনো উপায় ছিল না দাদু। কিন্তু মহারাজের অনুমতি না পেলে আমি তো কারাগার ছেড়ে যেতে পারি না দাদু। প্রতাপাদিত্য তোকে ছেড়ে দেবে না। ওরে প্রতাপ তোকে ছেড়ে দেবে না। তাহলে আমাকে আজীবন কারাগারেই থাকতে হবে দাদু। আর সেই সঙ্গে বিভাকেও কারাবাসিনী হয়ে থাকতে হবে। ওরে বিভা সন্ন্যাসিনী হয়ে আজীবন বাস করবে, তাই কি তুই চাস? না না দাদু, তা কেন? বেশ, আমি তাকে বারণ করে দেবো, সে যেন কারাগারে না আসে। সে তো বারণ শুনবে না দাদু, সে তো বারণ শুনবে না। তুই তার কি সর্বনাশ করছিস তা কিছু জানিস? রাজা রামচন্দ্র রায় আবার বিবাহ করবেন বলে স্থির করেছে। কি? এই যে তোর মাসপত্র পড়ে দেখ, পীতাম্বর সীতারামের মারফতে চিঠি পাঠিয়েছে। রামচন্দ্র আবার বিবাহ করবে? বিভা শ্বশুর বাড়ি যাবে না বলে রামচন্দ্র ওকে আজীবন সন্ন্যাসী হয়ে থাকবে বলে ভেবেছিস? তাও তো বটে। না না দাদু, আমি তোমার সঙ্গে যাবো। যাবি তো? যাবো। ওরে নৌকো ছেড়ে দে, নৌকো ছেড়ে দে, চুরি দিয়ে চল, চুরি দিয়ে চল। টুক্কা 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 টুক্কা। উদয় পালিয়েছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মহারাজ। তাকে যে পাওয়া যাবে না আমি জানতাম। তাকে উদ্ধার করবার জন্য ইচ্ছে করে নজরবন্দিশালায় আগুন লাগানো হয়েছে। এও এই মাধবপুরের প্রজাদেরই কাজ। খুড়ো মশাই এদের মধ্যে আছে, নইলে এত বড় সাহস তাদের হয় না। সুখা, তুমি আজই রাত্রে রায়গড়ে রওনা হও। যত সত্তর পারো সমস্ত খবর জেনে ফিরে আস। এই সমস্ত কি পাগলামি হচ্ছে সীতারাম? জানো এর ফল কি হবে? আমার কোনো দোষ নেই যুবরাজ, আমি ওদের কিছুই বলিনি। এরা সবাই মাধবপুরের প্রজা, মাধবপুরেরই বেশিরভাগ। এখানকারও আছে, যশোরেরও আছে। মহারাজের কাছে এই কথা গোপন থাকবে না। আমার জন্য আমি ভাবিনি, আমার যাই হবে, কিন্তু দাদামশাই যে প্রাণান্ত হবে। ওদের কি বলো সীতারাম, ওরা যদি পাগলামি বন্ধ না করে আমি যশোরে গিয়ে মহারাজার কাছে আত্মসমর্পণ করবো। যাও। সুকুমার সংবাদ পাঠিয়েছে এই অগ্নিকাণ্ড আর উদয়ের পলায়নের ব্যাপারে খুড়ো মশাইয়ের যোগাযোগ ছিল। এক নৌকাতেই তারা রায়গড়ে পৌঁছেছে। সেখানে আবার এক প্রজা বৈঠক হয়েছে। তাতে সব তারা করেছিল, কিন্তু তখন বসন্ত রায়ের উদয় তাদের দলে ছিলেন না। এবারও যে তারা ওদের দলে আছে তার কি কোনো প্রমাণ পেয়েছেন? অনর্থক তর্ক করো না মন্ত্রী। তাদের সম্মতি না থাকলে এই প্রজা বৈঠক কখনোই হতে পারত না। বসন্ত রায়ের উদয় ক্ষমার অযোগ্য। আমি তাদের দণ্ডবিধান করেছি। দণ্ডাজ্ঞা নিয়ে মুক্তিয়ার খাঁ রায়গড়ে রওনা হয়ে গেছে। তোমাকেও এখনই সেখানে যেতে হবে আমার এই ফরমান জারি করবার জন্য। কি দণ্ড তাদের দিলেন জানতে পারি মহারাজ? প্রয়োজন নেই। প্রয়োজন নেই? না। কই মুক্তিয়ার খাঁ তো কোনো প্রশ্নই তোলেনি। মুক্তিয়ার খাঁ সৈনিক, প্রভুর আদেশ নির্বিচারে পালন করাই তার ধর্ম। আর প্রতি পদে প্রভুর আদেশের বিরুদ্ধাচরণ করাই তোমার ধর্ম না? আমি মহারাজার মন্ত্রী, আর রাজ্যের শুভাশুভের জন্য আমিও দায়ী। সে দায় আমার, তোমার নয়। তাহলে মহারাজ আমাকে বিদায় দিন। তুমি মন্ত্রিত্ব ত্যাগ করতে চাও? হ্যাঁ মহারাজ, এই মুহূর্তে আমি মন্ত্রিত্ব ত্যাগ করলাম। মহারাজের পাপ পুণ্যের বিচার আমি করি না, কিন্তু রাজ্যের কল্যাণ অকল্যাণ যেসব কাজের সঙ্গে জড়িত, তাতেও যদি মহারাজ আমার পরামর্শ গ্রহণ না করেন তাহলে আমার মন্ত্রিত্ব ত্যাগ করাই উচিত। রাজ্যের কল্যাণের জন্যই বসন্ত রায়ের দণ্ডবিধান আমি করেছি।
রায়গড় অধিপতি বসন্ত রায় মহারাজের প্রজা নন, তাকে দণ্ড দেবার কোনো অধিকার মহারাজার নেই। তিনি দিল্লীশ্বরের আশ্রিত, মহারাজ মানসিংহ তার পরমশরী। মহারাজ, দিল্লীশ্বর মহারাজা বসন্ত রায়ের এই অবমাননা নীরবে সহ্য করবেন না। চুপ করো। তুমিও বিদ্রোহী দলভুক্ত, তুমি গৃহশত্রু, এ সন্দেহ আমার পূর্বেও হয়েছিল। বসন্ত রায়, বসন্ত রায়। একটু বেরিয়ে আসি দাদু। ও, সন্ধে হয়ে এলো দাদু, বেশি দূরে যেও না ভাই। না না, সন্ধ্যের আগেই ফিরবো। আচ্ছা, তোমরা আর একবার গাও দিকে নিয়ে দেখি। ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে দাও ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে দাও মন নাই যদি দিল মন নাই যদি ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে দাও কি খবর মুক্তিয়ার, হঠাৎ এখানে? মহারাজ আপনাকে বন্দী করে যশোরে নিয়ে যাবার আদেশ দিয়েছে। তার জন্য এত ঘোড় শহর কেন? চল, আমি এখনই যাচ্ছি। আমার অন্য কাজ আছে জনাব। কি কাজ মুক্তিয়ার? চুপ করে আছো কেন, বলো। মহারাজ রায়গড়ের রাজার প্রাণদণ্ডের আদেশ দিয়েছেন। মিথ্যা কথা জনাব, মহারাজের সই করা আদেশপত্র আমার সঙ্গেই আছে। বান্দা মিথ্যা বলে না। বেশ, তুমি আমার সঙ্গে যশোরে চলো। মহারাজকে আমি নিজে বুঝিয়ে বলবো, তাতেও তিনি যদি তার আদেশ প্রত্যাহার না করেন তখন তুমি। যুবরাজ, আমায় মার্জনা করবেন, আমি তা পারবো না। তাহলে তোমাকে আমি একটা এগোতে দেবো না। শান্ত হন যুবরাজ, শান্ত হন, আমি হাত জোর করে বলছি, শান্ত হন। যুবরাজের অস্ত্র কেড়ে নাও। যুবরাজকে বন্দী করে রাখো। তোমরা তিনজন আমার সঙ্গে এসো। বেশ হয়েছে, আরো ভালো করে গাইতে হবে কিন্তু। আচ্ছা, আরে মুক্তিয়ার খাঁ সাহেব যে, এসো এসো এসো। তারপর খাঁ সাহেব, খবর সব ভালো তো? হ্যাঁ মহারাজ। আচ্ছা, ওরে কে আছিস? আরে খাঁ সাহেবের থাকবার খাবার সব ব্যবস্থা কর। না মহারাজ, আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। তাও কি হয়, তুমি রায়গড়ে এসেছো আর অভুক্ত। মহারাজ, একটা গোপন কথা আছে। ও, গোপন কথা আছে? আচ্ছা আচ্ছা, তোমরা এখন তাহলে যাও ভাই, কাল নিশ্চয়ই আবার এসো, কেমন? আচ্ছা, বলো তো খাঁ সাহেব, কি তোমার কথা? প্রতাপ লিখেছে? হ্যাঁ মহারাজ। সে নিজে হাতে লিখেছে? হ্যাঁ মহারাজ। খাঁ সাহেব, আমি প্রতাপকে আমার বুকে করে মানুষ করেছি। আমরা সব জানি মহারাজ। উদয়, আমার দাদু, ওরে আমার দাদু তো এখনো ফিরল না। তিনি বন্দী হয়েছেন মহারাজ, তাকে যশোরে পাঠানো হবে। দাদু আমার বন্ধু হয়েছে? আমার দাদু? খাঁ সাহেব, আমার দাদুকে শেষবারের মতন একবার দেখতে পাবো না? না জনাব,
হুকুম নেই। ও হুকুম নেই? তাহলে তুমি কি করতে বলো? আচ্ছা খাঁ সাহেব, তুমি তোমার আদেশ পালন করতে চলো। না না খাঁ সাহেব, এখানে না, এখানে না। সামনে রয়েছেন দয়াল ঠাকুর, প্রেমময় রাধা। এখানে না খাঁ সাহেব, এখানে না। মহারাজ, আমাকে মার্জনা করবেন। আমি প্রভুর আদেশ পালন করছি, আমার কোনো দোষ নেই। না ভাই, তোমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ নেই। প্রতাপকে বলল এই পাপের কোনো প্রয়োজন ছিল না। আমি তৃপ্ত হয়েছি, কটা দিনই তো আর বাঁচতাম। খাঁ সাহেব, তুমি একটু অপেক্ষা কর ভাই, আমি এখনই আসছি, এখনই আসছি। ঠাকুর, হে দয়াল ঠাকুর, এইখানে পাপের অবসান হোক প্রভু, শান্তি হোক, শান্তি হোক। চলো খাঁ সাহেব, চলো। ও তুমি? এসো ভাই, এসো। কোন শাস্তি তোমার যোগ্য? যা আদেশ করে। তুমি এ রাজ্যের যোগ্য না। না মহারাজ, আমাকে আপনার সিংহাসন থেকে অব্যাহতি দিন। এই যে সত্যি তোমার মনের কথা, জানবো কি করে? মা কালীর পা ছুঁয়ে আমি শপথ করব, যশোর রাজ্যের এক তিল জমিও কোনোদিন শাসন করবো না। ভালো, তাহলে তুমি কি চাও? খাঁচার পশুর মতো আমাকে আর গারদে রাখবেন না, এই আমার ভিক্ষা। আমাকে বিদায় দিন, আমি কাশি চলে যাই। বেশ, তাই হবে। আরেকটি ভিক্ষা। অনুমতি দিন, যাওয়ার পথে বিভাকে তার শ্বশুরবাড়ি রেখে যায়। তার মার অনুমতি নাও, আমার আপত্তি নেই। এসো মন্দিরে, মার পা ছুঁয়ে শপথ করবে, যশোরের সূচ্যগ্র ভূমিও কোনোদিন নিজের বলে দাবি করবে না।
আপনার কাজ শেষ হয়েছে? আজ্ঞে হ্যাঁ মহারাজ। আপনি যেতে পারেন। এসো। মার পা ছুঁয়ে শপথ করো। মা কালী, তোমার পা ছুঁয়ে আমি শপথ করছি মা, তুমি সাক্ষী, যশোরে এক তিল জমি আমি আমার বলে দাবি করব না, যশোরের সিংহাসনে বসবো না, রাজদণ্ড স্পর্শ করব না। যদি আমি আমার শপথ ভঙ্গ করি তাহলে আমার দাদু বসন্ত রায়ের হত্যার পাপ যেন আমারই হবে। যদি শপথ ভঙ্গ করি তাহলে আমার দাদামশাই বসন্ত রায়ের হত্যার পাপ যেন আমারই হয়। না না, পাপ নয়, পাপ নয়। হত্যা করা যেখানে পুণ্য, হত্যা না করা সেখানে পাপ। মা, মা যশোরেশ্বরী, আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। মহারাজ, কি হয়েছে মহারাজ, কি হয়েছে? ও রানী, স্বপ্ন, বড় দুঃস্বপ্ন দেখলাম রানী। মার গলায় জবার মালা পরিয়ে দিতে গেলাম, মা মুখ ফিরিয়ে নিলেন, বিমুখী হলেন। কেন এমন হলো? কেন মা বিমুখী হলেন? মা বিমুখ হয়েছেন, জানি না তোমার নেব না। তবে মহারাজ যদি কিছু অর্থ দেন তাহলে কাশীতে দাদামশাইয়ের নামে একটি অতিথিশালা আর একটি মন্দির প্রতিষ্ঠা করি। তোমার চলবে কি করে? কাশী অন্নপূর্ণা রাজ্য, অন্নাভাবে মরব না। যশোরের রাজপুত্র ভিক্ষা অন্নে জীবন ধারণ করবে, বেশ তাই হোক। অতিথিশালা আর মন্দির নির্মাণের জন্য প্রয়োজন মতো অর্থ নিয়ে যাও।
এসেছো? আজ আসবো খবর পেয়েছিলে বুঝি? সঙ্গে কে এসেছেন মা? দাদা বাইরে গেছেন, আমি দেখেছি ময়ূরপঙ্খী সাজানো হচ্ছে। আগুন লাগুক ময়ূরপঙ্খীতে, আগুন লাগুক, পুড়ে ছাই হয়ে যাক। ও কি কথা মোহন, না হয় সাজাতে একটু দেরি হচ্ছে, তাতে কি হয়েছে? দাদা কেন এখনো আসছেন না? চলো মোহন, আমি তোমার সঙ্গেই যাব। আজ থাক মা। কেন মোহন? আজ দিন ভালো নয়। শুনছি যশোর থেকে নাকি কারা সব আসছেন আপনার বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে। ও তাই নাকি? আপনার প্রথম পক্ষের শ্বশুরটি তো সেবারে তার কন্যার সিঁথি সিঁদুর মোজবার বন্দোবস্ত করেছিলেন। মোহন, মহারাজ কি বড্ড রাগ করেছেন? রাগ করবেন বলছি? আমি মহারাজকে সব বুঝিয়ে বলব, তুমি চলো। মোহন, তুমিও আমার উপর রাগ করবে? আজকের দিনে রাগ করো না লক্ষ্মীজি। এই দেখো, তোমার জোড়া শাখা জোড়া পরে এসেছে, কেমন সুন্দর মানিয়েছে। আর আমায় বলতে বেরো না মা। মা জানি রাজ্যের লক্ষ্মী তুমি, কিন্তু আজ এ রাজ্যে তোমার স্থান নেই। স্থান নেই কেন মোহন? আজ আর এক রানী আসছেন। আর এক রানী? মহারাজা বিয়ে করছেন, ওই ময়ূরপঙ্খী সেই নতুন রানীকে আনতে যাচ্ছে মা, সেই নতুন রানীকে আনতে যাচ্ছে। মোহন, আমি যাব, আমাকে নিয়ে যেতেই হবে। তুমি যাবে মা? যাব বই কি মোহন, আমার রাগ অভিমান, আমার বাসনা কামনা চিরদিনের জন্য বিসর্জন দেব বলেই যাব। এত দূর এসে কি অমনি ফিরে যাব? তাকে দেখব, তার মার্জনা ভিক্ষে করে নেব, যে আসছে তাকে আশীর্বাদ করব, তার হাতে আমার রাজাকে সঁপে দেব, তারপর চিরবিদায় নিয়ে চলে যাব। চলো মোহন, আমি হেঁটেই যাব। হেঁটে যাবে মা জানি? হেঁটে যাওয়াই যে আমার সাজে মোহন। এসো।